আমার জামাইয়ের গরু ও এই সামান্য কথা নেই। আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে শরীরটা ভালো নাই, ভিডিওগুলি আগের করা ছিল তাই শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে একটু গরু গোশত রান্না করছি। আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। আমরা একটু বের হব ফেনীর উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। তো এই জন্য ছেলেদের জন্য একটু গরু গোশত রান্না করছি। তো গরম মশলা আস্ত দিয়েছি আর এই সিনামিন পাউডারটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে আর আদা রসুন দিয়ে, রসুনটা আস্তই দিচ্ছি। এগুলি ধুয়ে নিয়েছি, কোরবানি উপলক্ষে এগুলি ব্লেন্ড করবো, এর জন্য একবারে করে রেখে দিব আর কি। তো ভালো করে মশলাগুলি ভেজে এখন গরু গোশতগুলি দিয়ে দিয়েছি। তো গরু গোশতগুলি রান্না করে একটু ছাদে যাব। ছাদে হচ্ছে একটু কলমি শাক হয়েছে, গত কিছুদিন ধরে তো একটু একটু বৃষ্টি হচ্ছে, যার কারণে কলমি শাক, পুঁই শাক অনেক সুন্দর হয়ে আছে। এনে খাবো এই টুকুও সময় হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু এনে ভাজি করি, একটু খালি খালিও খাবো, আবার একটু দুপুরের খাওয়াও হবে আর কি, এই জন্য। তো গোস্তটা আজকে প্রেশার কুকারে রান্না করছি না, এমনি কম আগুনে রান্না করে নেব চুলায়। এই যে কষানো হয়েছে, আর একটু পরে মানে একটু ভালো করে নরম হয়ে গেলে নামিয়ে নিব। এখানে বাদাম ভেজে নিচ্ছি। এই দিক দিয়ে আমসত্ত্ব করছিলাম, গত কিছুদিন থেকে বাড়ি থেকে আনা, তারপর প্রজেক্ট থেকে আসা আম, এগুলি রোদে দিয়ে দিয়ে শুকাচ্ছিলাম। কিন্তু আজকে একটু বৃষ্টি এসেছে তাই তাওয়াকে নিচে দিয়ে একদম মৃদু আঁচে বসিয়ে দিয়েছি, যতটুকু শুকায় আর কি। আর এটাকে কে কী বলেন, আমাদের অঞ্চলে বলে আমসি, আমসত্ত্ব, ম্যাঙ্গোবার। তিনটা আমি জানি, কিন্তু এক এক অঞ্চলের এক এক ভাষা, কমেন্ট করে জানাবেন। একটু ছাদে চলে যাচ্ছি, ওই যে আমেনাও আসছিল, একটু আগেও বৃষ্টি হয়েছে। তো হালকা পাতলা বৃষ্টি হওয়াতে গাছগাছালির জন্য অনেক বেশি সুবিধা, অনেক বেশি ওদের সতেজতা বাড়ে। তো আমি একটু অন্যান্যদের গাছও দেখছিলাম, গত কিছুদিন আসাই হচ্ছে না, যেহেতু একটু বাসায় আসা দৌড়াদৌড়ি, আসলে আবার টায়ার্ড লাগে, উঠতেও ইচ্ছে করে না। তো এই জন্যই দেখছি, আমার এই দিকটাই হচ্ছে আমার দিক। বড় বড় দুইটা আম গাছ ছিল, একটা আম গাছ মারা গেছে, অনেক কষ্ট পেয়েছিলাম। আরেকটা আম গাছ মরেও আবার ওইটার মুকুল এসেছে, মানে পাতা এসছে, ও মনে হয় আবার ইয়ে হবে, জীবিত হবে, এরকম আর কি। প্রচুর মেঘ আকাশে আর বাতাস প্রচণ্ড। তো আকাশটাই এই অবস্থায় দেখতে অনেক সুন্দর লাগছিল ছাদে। তো কিছু বেগুন ধরে আছে, এই যে তিনটা বেগুন অনেক দিন হয়েছে, এগুলি মনে হচ্ছে শক্ত হয়ে যাবে, এই জন্য এগুলি কেটে নিব। আর কলমি শাকগুলিও সুন্দর হয়ে আছে, কিছু ঘাস হয়েছে, ঘাসগুলি ফেলে দিব। তো একটু আসলে একটু একটু যত্ন না করলে গাছের আসলে ইয়ে হয় না, ভালো হয় না গাছ। তো এই জন্য মাঝে মধ্যে এসে একটু হাতের ছোঁয়া পেলে ওরা কিন্তু আরও বেশি আনন্দ পায় আর কি। তো বেগুন ৩টা পেয়েছি। এখন কাটার পরে বুঝতেছি যে এগুলিতে কী অবস্থা। অনেকগুলো পেয়ারা ধরেছে, একটা পেয়ারা ফেলে নিয়েছি, ফেঁকেছিল। তো ওইটা মুনতাসিরকে দিয়েছি। এখন দেখেন বেগুনের অবস্থা। আমার এই গাছের থেকে আমি অনেকগুলো বেগুন খেয়েছি। ২টা গাছ ছিল, একটা গাছ মরে গেছে। আর এখন একটা গাছ আছে, ওইটাতেও ধরতেছিল গত বছরের। কিন্তু কখনো বেগুন গাছে আর বেগুনে এরকম পোকা দেখিনি। এবারে দেখতেছি যে এগুলিতে পোকা হয়ে গেছে। তো এই যে কলমি শাক এনে ভেজেও নিচ্ছি, একদম ফ্রেশ ফ্রেশ, কোনো সার টার ছাড়া। নিজেদের ছাদ বাগানের কলমি শাক সবুজ সবুজ, খেতে ভালোই লাগে। তো আমি একটু খালি খালি খাবো, খেয়ে গোসল করে রেডি হয়ে নিব। আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই যাব আর কি ফেনী। বাবা ফেনী আছেন, আমরা বাবাকে রেখে মাঝখানে আবার ফেনী থেকে এসেছি, এসে আবার ২-৪ দিন বাসায় থেকে আবার যাচ্ছি ফেনী। তারপরে বাবাকে নিয়ে একবার ফিরবো ইনশাআল্লাহ। তো ২-১ দিন, বেশি থাকবো না ফেনী, ২-১ দিনই থাকবো। এই উদ্দেশ্যে যাচ্ছি, জাস্ট বাড়িতে কাজগুলি একটু দেখে মিস্ত্রিদেরকে সব কিছু বুঝিয়ে চলে আসবো আর কি। তো এর ভিতরে আসলে কলমি শাক খেয়ে মাঝে অনেক কাজ করে নিয়েছিলাম, সেগুলি আর রেকর্ড করা হয়নি। এখন আমিই খাবো, সাহেব বাইরে থেকেই উঠবে, উনি আর বাসায় আসবে না। আমি সব কিছু নিয়ে নিয়েছি অলরেডি, গুছিয়ে আর কি। তো এখন রেডি হয়ে জাস্ট বেরোবো খেয়ে।
তো দুপুরের খাওয়ার পরই আমরা বের হচ্ছি। আর এখন আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, 3টা বেজে গেছে, কারণ হচ্ছে লিফট নাই। তো লিফট না থাকার কারণে সিঁড়ি দিয়ে নামছি। তো ফেনীতে গিয়ে আজকে রাত্রে তো আর বাড়িতে যাওয়া হবে না, আগামী দিন সকালেই বাড়িতে যাব, গিয়ে কি অবস্থা, কি কাজ করেছে সেটা দেখব। তা আসলে এই রেকর্ডগুলি একদিনের না, 2-3 দিনেরই একটু একটু করে রেকর্ড করা হয়েছে। আসলে কোথাও গেলে ভিডিও করা পসিবল হয় না, মনেও চায় না, আবার ভুলেও যায় বিভিন্ন ব্যস্ততার কারণে। তো যার কারণে ওই একটু একটু ভিডিও ক্লিপ দিয়েই সাজিয়ে নিয়েছিলাম আজকের এই পুরো ব্লগটা আর কি। তো একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ এরকম আর কি। এর ভিতরে যাত্রাবাড়ি ফ্লাইওভার পরে উঠে মাঝপথে এসে আমাদের চাকা পাংচার হয়ে একদম ফেটে গেছে। যার কারণে আমাদের আব্দুর রহিম চাকাটা চেঞ্জ করছে। ওর কাছে ভাগ্য ভালো ছিল যে একটা এক্সট্রা ছিল। তো ও ওইটা চেঞ্জ করে নিচ্ছে। আর মাঝপথে অনেকগুলি গাড়ি আসতেছে, আমার খুব ভয় লাগছে, খুব স্পিডে আসতেছিল। আমাদের গাড়িটাও যদি সামনের চাকা হতো অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। পিছনের গাড়ি মানে হওয়ার কারণে, পাঞ্চার হওয়ার কারণে আস্তে আস্তে ও স্লো করে এই জায়গায় এনে থেমে তো এখন ঠিক করে নিচ্ছে মাঝখানে আর কি। যার কারণে অন্যান্য গাড়িদের আর অসুবিধা হচ্ছে না। তো আমরা প্রচণ্ড রোদ, এর ভিতরে অন্যদিকে বৃষ্টি হচ্ছিল আর এদিকে রোদ। তো আমরা কিছুক্ষণ থেকে তারপর গাড়ি স্টার্ট করেছি। এটা হচ্ছে আমার বোনের মেয়ের বাসায় দাওয়াত ছিল রাতে। তো সেটার একটু ক্লিপ নিয়েছি। আসলে এর ভিতরে আমরা অনেক সময় কাটিয়ে ফেলছি। তো এটা হচ্ছে ও যা যা রান্না করেছে ওই রাতে, অনেক কিছু করেছে, একদম ফ্রেশ ফ্রেশ সব বাজার করে। আমার ভাগ্নি এবং ভাগ্নি বড় মেয়ে, আপার বড় মেয়ে আর কি, ভাগ্নি জামাই সহ। তো আমাদেরকে মানে বিশেষ করে বাবা এবং আমাদেরকে খাওয়ানো, আম্মা মারা যাওয়ার পরে ও অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। তো বড় একটা তেলাপিয়া মাছ ওদের পুকুরের, ওইটা ভেজেছে ওর আঙ্কেলের জন্য। আর এটা হচ্ছে পাবদা মাছ, আস্ত বড় বড় আস্ত পাবদা মাছ। তারপরে চিচিঙ্গা রান্না করেছিল। আর জামাই রান্না করেছে সৌদি স্টাইলের গরু গোশত। তো অনেকগুলো কোনাপাড়া করেছিল মিষ্টি আইটেম, মানে ডেজার্ট হিসেবে। তারপর রোস্ট, পোলাও, সব মিলিয়ে অনেক কিছু করেছে। তো এগুলি খেয়ে দিয়ে তো আর বুঝতে পারছেন অবস্থা কী অবস্থা। একটু ডায়েট শুরু করেছিলাম, সেটাও হচ্ছে না। কোথাও গেলে আর ডায়েট হয় না, যতই বলি যে খাবো না খাবো না, তারপরে একটু একটু হয়ে যায়। তো অল্প একটু রাইস নিয়েছি আর তরকারি মাছ এগুলি খাচ্ছি, এই আর কি। এখন হচ্ছে বাড়িতে এসেছি সকালবেলা, বাড়ির কাজ যতটুকু এগোচ্ছে আর কি। তার ভিতরে বাকি যেগুলি আছে সেগুলি মিস্ত্রিদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি, কোন জায়গায় কোনটা প্রবলেম দেখছি আর কোনটা একটু চেঞ্জ হবে বা আবার হচ্ছে আর কি, সেটা আর কি। এটা হচ্ছে রান্নাঘরটা, আমি স্ল্যাব দিয়ে দিয়েছি। রান্নাঘরটা আমার এই ঢাকার বাসার মতোই ওপেন কিচেন হবে, দোতলায়। যেহেতু নিচে বড় ডাইনিং থাকবে, উপরে তো আর খাওয়া বেশি একটা হবে না, রান্না হবে না, তারপরে একটু অ্যারেঞ্জমেন্ট রাখা আর কি। আর এই জায়গাটা একদম খোলা থাকবে। আর এই যে বড় একটা এটা কমন বাথরুম করব। আর বামে তো 2টা রুম করা আগে থেকে আছে। তো ডানের এটা হচ্ছে এখন আমাদের মাস্টার বেডরুম হবে আর কি, কমন মানে সরি অ্যাটাচড বাথরুম সহ। তো এখানে একটা জানালা রেখেছিলাম, পরে আবার এটা বন্ধ করিয়েছি, কারণ হচ্ছে এটা এদিক দিয়ে বড় একটা উইন্ডো এবং জানালা থাকবে। আর জানালা দিলে, বেশি জানালা দিলে খাট টাট সহ সেট আপ করতে অসুবিধা হয়ে যায়, এই জন্য এটা অফ করে দিচ্ছি। তো এদিক দিয়ে ওরা মিস্ত্রিরা সকাল থেকে কাজ করছিল, ওই যে লিন্ডারের কাজ আর কি। তো দরজার উপরে যে লিন্টারগুলি হয় সেই লিন্টারগুলি ওরা কাজ করছিল। তো বড় যেহেতু জানালা এবং উইন্ডো থাকবে, সেজন্য আমি এই আমার রুমের জানালাটা অফ করে দিচ্ছি, না হয় খাট রাখতে অসুবিধা হয়, জানালা খোলা মারাও অসুবিধা হয়, এই জন্য এদিক দিয়ে বড় এই যে এটা ওপেন একটা বারান্দাও থাকবে এদিক দিয়ে। তো ওই জন্য এটা ওই জানালাটা অফ করে দিয়েছি। আর এখানে একটা অ্যাটাচড বাথরুম থাকবে। আর ওই যে দূরের যে পুরানো ঘরটা, সেটাও রিনোভেশন করবো ইনশাআল্লাহ সামনে ধীরে ধীরে আর কি। রড, ইট, বালি সব কিছু এনে এখন কাজ মোটামুটি, মিস্ত্রিরা আসলে সময় দিতে পারছে না, একদিন করছে একদিন করছে না। গ্রামের মিস্ত্রিরা এরকমই, ওরা কাজ ধরে কিন্তু সময় দেয় কম, তো যার কারণে লেংদি হয়ে যায় কাজগুলি।
তো তারপর চেষ্টা করতেছি যত দ্রুত করে শেষ করার জন্য। এরপরে আসলে পরের দিন আমরা আবার রাতে চলেও এসেছি। বেশি মানে মাঝখানে ২ দিন থেকে বাবাকে নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আরকি। তো ঢাকায় আসলে বাবা চলে যাবে আমেরিকায়। তো বাবার একটু প্রস্তুতি আছে, চেকআপ আছে ডাক্তারি। আম্মা যখন অসুস্থ ছিল তখন অনেক চেষ্টা করেছি বাবাকে একটু ডাক্তার দেখানো। উনারও একটু ডায়াবেটিস বাড়তি আছে। সব মিলিয়ে আরকি উনি কিছুতেই সময় দেয়নি, ডাক্তার দেখানোতে রাজি ছিল না। মানে উনার এই খেয়াল ছিল আরকি আম্মা আগে সুস্থ হোক, তারপরে উনাকে ডাক্তার দেখানো। তো এর ভিতরে তো আম্মাকে আল্লাহ নিয়ে গেছে। তো এখন যেহেতু আমেরিকায় চলে যাবেন, একটু উনার ফুল বডি চেকআপ করানো, তারপরে উনার কিছু কেনাকাটা আছে সেগুলি করা। এখানে আমসত্ত্বটা আসলে ওই যে চুলায় দিয়েই শুকাতে হয়েছে, আর এদিক দিয়ে মনে হয় একটু বাতাস ধরে বা ভালো করে শুকানো হয়নি। ওইজন্য একটু ওই যে কি বলো আমাদের দেশে ওল বলে আরকি। এটা উপরে ইয়ে পড়ে গেছে। তো ওইটা আমি ফেলে দিব। বাকিটা তো ভালো আছে এজন্য। এখানে এখন বাড়ি থেকে যা এনেছি সেগুলি একটু গুছাবো। তো এইজন্য এগুলি এখন রেডি করব। এইজন্য দেখিয়ে দিচ্ছি। আমি বোরকাটা আগে খুলি, এখনো বোরকা খুলিনি। সব মাত্র উঠালো আরকি উপর থেকে, নিচ থেকে। তো আমার ভাগ্নি দুধ দিয়েছে। ও হচ্ছে এবারে একটা দিছে, আর গতবার আমার যাকে দিছিল, মেজো যাকে, ও রত্নায়। কিন্তু ভাবি বলল যে, "আমরা তো খাই, তুমি এটা নিয়ে যাও।" মানে আমার বাবার জন্য বলল আরকি, আঙ্কেলকে খাওয়াইও এটা আরকি। তো এজন্য ওই ২ টা একসাথে হয়ে গেছে। গতবার আপার বাসায় রয়ে গেছিল ফ্রিজে। তো এবার ও আবার আমাদের জন্য দিয়েছে। তো যার কারণে ২ বোতল একসাথে হয়ে এসছে। বাবার ইনসুলিনটা ফ্রিজের এগুলির সাথে রেখে এনেছিলাম। তো ইনসুলিনটা ফ্রিজে রেখে দিয়েছি। আর আপা দিয়েছে ওই যে করলা। কি দিয়েছে আপা আসলে, মায়ের পরে বোনের স্থান আসলে সবসময় থাকে। মায়ে তো খুঁটি অনেক কিছু বেঁধে ছেলে-মেয়েদের জন্য বাড়ি থেকে নিয়ে আসে। তো মা তো নাই, বাবাও চেষ্টা করে মানে সবসময় ছেলে-মেয়েদের জন্য আনা, আম্মা-বাবা দুজনেই তো। তো এইবারে বাবার এই যে গাছের কিছু কাঁচামরিচ, আর হচ্ছে আপা দিয়েছে ওই যে করলা, তারপরে উনার আমি বললাম যে আমার জিরা পাউডার নাই এবং মরিচ পাউডার শেষ হয়ে গেছে। তো এইজন্য ও আপা আবার পুঁটলি বেঁধে এগুলি বোনের জন্য দিয়েছে। তো ওই যে আলু ২ টা ছিল বাড়ির আনা, তো আপা ওগুলিও দিয়ে দিয়েছে। তো এগুলো একটু গুছিয়ে রাখছি আরকি। আসার পর মাত্র বোরকাটা খুলেই কাজে লেগে গিয়েছি। না হয় এগুলি না গুছিয়ে রাখলে আবার অলসতায় ধরবে একটু যদি বসে যাই। তো এইজন্য ঝটপট এগুলি করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, মানে বৃষ্টি না হওয়ার আগ দিয়ে যে মেঘ ধরার যে গরমটা, ও একদম মানে দমবন্ধ গরম অবস্থা। তো আমি ফ্যান চালিয়ে দিয়েছি। তারপরে অনেক ঘামাচ্ছি আরকি। তো বাবার গাছের ১টা ২টা আম ছিল, সেগুলি বাবা আবার আজকেই বাড়িতে গিয়ে টুকটাক ওনার কিছু কাজ ছিল সেগুলি সেরে নিয়েছে, এবং আম্মার কবর জিয়ারত করে আম্মাকে আরেকবার দেখে কবর-টবর দেখে আবার এসছেন। তো উনি আসার পরে আমরা একসাথে বেরিয়ে গিয়েছি আরকি। তো আমি একটু সবকিছু ওই যে গুছিয়ে নিচ্ছি, আর এই মরিচগুলি আ যেগুলি নিত্য ইউজ লাগবে সেগুলি সামনে রাখছি, আর বাকি আরেকটা কোটায় রেখে দিব। তো একটু ভালো করে ঝেড়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে এঁটে যায়। তো এটা হচ্ছে আমার নিত্য ইউজের কোটাটা, এটাতে রেখে দিয়েছি আরকি। এইটা হচ্ছে একটু এক্সট্রা যেগুলি আছে সেই মরিচগুলি এটাতে রেখে দিচ্ছি। তো একটু চোখের কাছে থাকলে মনেও থাকে, আবার এগুলি ভালোভাবে তাড়াতাড়ি ইউজও হয়ে যায়। তো আমার ভাগ্নিকে বললে ও আমাকে মরিচ করে দিত, কিন্তু ওই যে বিভিন্ন পেরেশানিতে আমি ভুলেই গিয়েছিলাম। আমার ভাগ্নির জামাই আবার ওর মেল-টেল আছে, আবার এগুলি করে মানে মরিচ-টরিচ চুরাই ওগুলি ব্যবসা করে। তো ওকে বললে ও করে দিত। এমনিতেও ও অনেক কিছু দিয়েছে, সেগুলি আগামী ব্লগে দেখাবো। আজকের ব্লগে যতটুকু এডিট করতে পেরেছি, এমনিতেও লং হয়ে গেছে অনেক ভিডিও। তো যার কারণে আরও বেশি লম্বা যেন না হয়, বাকি অংশটা আগামী ব্লগে ইনশাল্লাহ দেখাবো। কি এনেছি, কি গুছাচ্ছি, কি রান্না করেছি রাতের খাবার, এসে আবার সবার জন্য তো রান্না করতে হবে, সেটাও থাকছে আগামী ব্লগে। আশা করি ওই ভিডিওটিও আপনারা দেখবেন। তো ধনিয়া পাউডার আমি আসলে ইন্ডিয়া থেকে ধনিয়া এনেছিলাম, সেগুলি করে রেখেছি, সেগুলি ডিপ ফ্রিজে রেখেছি। আর যতটুকু লাগে বের করে আমার প্রয়োজনীয় কোটায় সেটাতে রেখে দিই। তো ধনিয়া জিরাটা আসলে করা হয়নি, এজন্য জিরা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো আপায় নতুন করে করেছিল, এজন্য আমার জন্য একটু দিয়েছে।
তো এগুলি হচ্ছে নিত্য ইউজের জন্য, আর একটু ছোট পুটলিতে ওগুলি একটু নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ওগুলি শেষ হলে এগুলি নিব, না হয় গন্ধ গ্রান চলে যায়, কেমন যেন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর করলাগুলি ফ্রিজে ডয়ারে রেখে দিচ্ছি, আগামী দিন ইনশাআল্লাহ ভাজি করব। আমার হাজব্যান্ড করলা ভাজিটা খুব পছন্দ করে। আর মরিচগুলি একদম ফ্রেশ আজকে তুলে এনেছে, তো আমি বোটা ফেলে এভাবে রেখে দিয়েছি, অনেক দিন যাবে এই আর কি। সকালের ভাজিতে মাছ ভাজিতে কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে। আলুগুলি কালকে সিদ্ধ দিব, এখন আর সিদ্ধ করব না, এখন সিঙ্কে রেখে দিয়েছি, অনেক ময়লাগুলিতে ধুলাবালি আর কি। তো এক বোতল আমি দুধ রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, আরেক বোতল আজকে এখন জাল দিয়ে নিব। তো এটা হচ্ছে আগের দুধগুলি, আর যেটা রেখে দিয়েছি ওইটা আজকে দিয়েছিল, তো সেটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর এই কাঁঠালটা আনতে আনতেই ফেঁকে গিয়েছে। তো এই ছোটো ছোটো কাঁঠালগুলি, একটা গাছ আছে আমার বাবার, এত মজা, একটা কাঁঠাল একজনে খেতে পারবে, এত মজার, মানে শক্ত শক্ত, আবার হচ্ছে খুব মিষ্টি, খুব সুস্বাদু অন্যরকম। তো আমি এগুলি এখন একটাতে অনেক কোষ হয়, তো একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছিও কিন্তু খুব মজা হয়, অনেক কোষ হয়। তো এগুলি আমাদের সবার পছন্দের, ভাই বোন সবাই এই গাছের কাঁঠাল খায়। অন্য অনেকগুলো গাছ আছে আমাদের, তো সবগুলোই গাছের তো আর কাঁঠাল খাওয়া হয় না, অনেক বড় বড় সেগুলি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।